আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো নির্বাচনে অযোগ্য ফেরারি আসামি নিয়ে। তবে তার আগে কিছুক্ষণ আগে আমাদের হাতে একটি ব্রেকিং নিউজ এসেছে, সেটি হচ্ছে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সে বিষয়ে একটু আলোচনা করব। আমার সহকর্মী আজাল লিমন এরই মধ্যে আমার সামনে সেই সংবাদটি নিয়ে উপস্থিত হয়েছেন। আজাল লিমন, সীমানা নিয়ে কি সংবাদ আছে আপনার কাছে? না, সীমানা পুনর্নির্ধারণ জানে যে প্রতিটি সংসদীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন যেসব বিষয় নিয়ে প্রস্তুতি গ্রহণ করে, যেসব বিষয় নিয়ে এক ধরনের ব্যস্ত সময় পার করে, তার মধ্যে সীমানা নির্ধারণটাকে বলা যায় সবচেয়ে জটিল কাজগুলোর মধ্যে একটি। আজকে বলা যায় যে কমিশন এই সীমানা নির্ধারণ নিয়ে কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, যেটি হয়তো কয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি হবে বা যেটিকে চূড়ান্ত বলা যায়। এবং এই প্রক্রিয়াটি করার জন্য কিন্তু নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে যে রীতিটি বা যে প্রক্রিয়াটি অনুসরণ করে সেটি করেছে। জানেন যে গেল মাসের 24 থেকে 27 তারিখ পর্যন্ত টানা 4 দিনেই সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে শুনানি হয়েছে। সেখানে নির্বাচন কমিশনাররা সবাই ছিলেন, নির্বাচন কমিশন সচিব ছিলেন, এবং যেটি আমরা দেখেছি যে প্রায় 2000-এর মতো অভিযোগ কিন্তু জমা পড়েছিল যখন এই প্রায় 37টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে এই নির্বাচন কমিশন খসড়া করেছিল। এখানে যে ব্যাপারটি বেলায় সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই সীমানা একটা জাতীয় নির্বাচনের জন্য একটা বড় ভূমিকা পালন করে, এবং 2008-এ বিশেষ করে বিএনপি এবং জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগটি করে, সেখানে কিন্তু একটা বড় যুক্তি হিসেবে দেখা যায় 2008 সালে এই সংসদীয় আসনগুলোকে একদম কেটে ছিঁড়ে নতুনভাবে পুনর্বিন্যাস করা হয়েছিল, এবং এটি এমনভাবে করা হয়েছিল যাতে এই আসনগুলো থেকে আওয়ামী লীগ জয়ী হয়ে আসতে পারে। অর্থাৎ যেখানে আওয়ামী লীগের ভোট কম আছে সেখানে বিএনপির যেখানে একটু বিএনপির যে আসনগুলোতে ভোট বেশি আছে সেগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, একইভাবে আবার আওয়ামী লীগের জন্য সুবিধা হয় এইভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। তারা সব মিলে প্রায় 39টি আসনের কিন্তু এইভাবে সীমানা সেই সময় শতাধিক আসনেই কাটছাট করা হয়েছিল এবং সংসদ নির্বাচনে 39টি আসনে খসড়া করে সংসদ নির্বাচনে প্রকাশ করেছিল। সেই খসড়ার উপর 4 দিন শুনানি হয়েছিল। সর্বশেষ আমাদের হাতে যে তথ্যটি আছে এখন, যেটি আমরা দেখছি যে 37টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে, এবং 300 আসনের মধ্যে থেকে একটি আসন নাই হয়ে গিয়েছে, সেটা হলো বাগেরহাট, যেটা আমরা দেখছি 4 আসন, এবং নতুন করে আবার বাংলাদেশের সংসদীয় নির্বাচন পদ্ধতিতে নতুন করে একটি আসনের জন্ম হয়েছে। সেটি আমরা দেখছি যে গাজীপুর 6 আসন। গাজীপুর 6 আসনটি করা হয়েছে গাজীপুর সিটির মানে সিটি কর্পোরেশনের 34 থেকে 57 নম্বর ওয়ার্ডগুলোকে সংযুক্ত করে এই সীমানার মধ্যে। আর যেটি বাদ হয়েছে বাগেরহাট 4 আসন, বাগেরহাট 1, 2, 3 এই আসনগুলোর মধ্যে ওই সীমানাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আরও যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যেই সীমানা নির্ধারণ নিয়ে জানেন যে একটা হট্টগোলের পর্যায়ে হয়েছে, বিশেষ করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তার সঙ্গে এই শুনানিতে একদম কোর্টের সামনে, অর্থাৎ নির্বাচন কমিশনের এই শুনানিতে যদি কমিশনার একটা কোর্ট হিসাবে দায়িত্ব পালন করেন, সেইখানে প্রধান নির্বাচন কমিশনারের সামনে কিন্তু হাতাহাতি হয়েছে। সেই আসনটিরও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, এবং সেইখানে মনে হয়েছে যে রুমিন ফারহানার যা চাহিদা সেটি হয়তো পুরোপুরি মানেনি, আবার অনেকাংশই কিন্তু মানা হয়েছে। আমরা মোটামুটি এইগুলোই পাচ্ছি বেলায়। জি, সেক্ষেত্রে বিজয়নগর উপজেলা, যে উপজেলাটি আগে একটি আসনের সঙ্গে ছিল, পুরো উপজেলাটি সেটিকে কেটে দুটি আসনের সঙ্গে ইয়া করা হয়েছে, যেটি আমরা দেখছি যে যেটি রুমিন ফারহানা বলছিল। জানেন যে একটা আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে 3টি বিষয় কিন্তু গুরুত্ব দেওয়া হয়। একটা হলো যে এটা একটা আঞ্চলিক অখণ্ডতা, এই অঞ্চলটার সীমানা, এই এলাকার মানুষ এরকম নদী অথবা পাহাড়, এই ধরনের যে ভৌগোলিকগুলো এইগুলো দেখা হয়, প্রশাসনিক সুবিধা অসুবিধাও দেখা হয়। আরেকটা হলো ভোটার সংখ্যা। তো রুমিন ফারহানা বা ওই যারা এটার পরিবর্তনের পক্ষে ছিল, বা নির্বাচন কমিশন যেই যুক্তিটি দেখিয়েছিল যে তার পার্শ্ববর্তী আসনের থেকে কিন্তু ওই আসনটির অর্থাৎ 2 থেকে 3 আসনের কিন্তু ভোটার সংখ্যা একটা বড় ধরনের পার্থক্য ছিল, সেই জায়গা থেকে কিন্তু এই পরিবর্তনগুলো আনা হয়েছে। ধন্যবাদ আজাল লিমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের একেবারে সদ্য যে সংবাদটি আমরা পেয়েছিলাম সেই সংবাদ বিশ্লেষণ করার জন্য, আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য।